হোটেল ও রেস্তোরাঁ খাতে ভ্যাট আগের মতো ৫% রাখার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। এ বিষয়ে আজই আদেশ জারি করবে এনবিআর। এছাড়া ওষুধ এবং আইএসপি ব্যবসায় ভ্যাটের হার কমতে পারে। এর আগে গত ৯ জানুয়ারি শতাধিক পণ্য ও সেবার উপর ভ্যাট ও সম্পূরক শুল্ক বৃদ্ধি করা হয়। এর মধ্যে রেস্তোরাঁয় খাবারের বিলের উপর ভ্যাট ৫% থেকে বাড়িয়ে ১৫% ও আইএসপির উপর ১০% সম্পূরক শুল্ক আরোপ করা হয়। ওষুধের ক্ষেত্রে স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট ২.৪ থেকে বাড়িয়ে ৩% করা হয়। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন সংক্রান্ত অর্ডিন্যান্সের মাধ্যমে রেস্টুরেন্ট সেবার ক্ষেত্রে যে 5% ভিএটি প্রযোজ্য ছিল সেটিকে বাড়িয়ে 15% ভিএটি আরোপ করা হয়। পরবর্তী সময়ে সরকার কর্তৃক এই সিদ্ধান্ত কিছুটা পরিবর্তন করে পুনরায় 5% ফিরিয়ে নেওয়ার জন্য সিদ্ধান্ত দিয়েছে এবং সেই মোতাবেক জাতীয় রাজস্ব বোর্ড ইতিমধ্যে কার্যক্রম গ্রহণ করেছে। 15% ভিএটির স্থলে 5% মূসক আরোপিত হবে রেস্তোরাঁ সেবার ক্ষেত্রে। সব মামলায় খালাস পাওয়ায় ১৭ বছর পর আজ কারামুক্ত হচ্ছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। দুপুরে তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পেতে যাচ্ছেন বলে জানিয়েছে কারা অধিদপ্তর। চট্টগ্রামে আলোচিত ১০ ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় অস্ত্র আইনে করা পৃথক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের দায় থেকে খালাস পান বাবর। ফলে বাবরের কারামুক্তিতে আর কোনো বাধা নেই। এদিকে নেত্রকোনা ৪ আসনে মদন মোহনগঞ্জ খালিয়াজুড়ি বিএনপির সাবেক সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের মুক্তির খবরে বিএনপি নেতাকর্মী স্বজন ও এলাকার মানুষের মাঝে এক ধরনের আনন্দ উচ্ছ্বাস তৈরি হয়েছে। তার নির্বাচনী এলাকা ছাড়াও ময়মনসিংহ নেত্রকোনায় অসংখ্য তোরণ নির্মাণ করা হয়েছে। নেতার মুক্তির খবরে এলাকা থেকে দলে দলে লোকজন ঢাকায় এসেছেন। কারামুক্তির পর কারা ফটক থেকে বাবরকে বরণ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা। জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করতে রাজনৈতিক দল ও অন্য অংশীজনদের সঙ্গে আজ সর্বদলীয় বৈঠক ডেকেছে অন্তর্বর্তী সরকার। বিকেল ৪টায় শুরু হতে যাওয়া বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ৪ জন উপদেষ্টা উপস্থিত থাকবেন। সর্বদলীয় এই বৈঠকের সময় ও স্থানের কথা জানিয়ে রাতে সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে। এতে জানানো হয়, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বৈঠক ডেকেছে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে। বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপি, জামায়াতে ইসলামী, গণতন্ত্র মঞ্চসহ বিভিন্ন দল ও জোটের নেতাদের কাছে খুদে বার্তা পাঠিয়ে সর্বদলীয় এই বৈঠকের আমন্ত্রণ জানানো হয়। তবে বিএনপির পক্ষ থেকে এখনও বৈঠকে যোগ দেওয়ার বিষয়ে নিশ্চিত করা হয়নি বলে জানা গেছে। অন্তর্বর্তী সরকারের বৈধতার জন্যই জুলাই ঘোষণাপত্র জরুরি বলে মনে করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। গতরাতে রাজধানীর বাংলা মোটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান সংগঠনের নেতারা। তারা বলেন, নির্ধারিত সময়ে জুলাই ঘোষণাপত্র জারি না করা সরকারের ব্যর্থতা। এ সময় রাজনৈতিক দলগুলোকে সব মতানৈক্য ভুলে জাতির অগ্রগতির প্রশ্নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। মাজহারুল হক মুহাজিরের রিপোর্ট। জুলাই ঘোষণাপত্র নিয়ে গেল বছরের ৩১ ডিসেম্বর ১৫ দিনের আলটিমেটাম দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এর মধ্যে দেশব্যাপী চলে ঘোষণাপত্র নিয়ে প্রচার ও জনসংযোগ। কিন্তু ঘোষণাপত্র নিয়ে সরকারের তরফ থেকে এখনও কোনো নির্দিষ্ট দিনক্ষণ না প্রকাশ করায় ক্ষোভ প্রকাশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। গত ১৫ দিনের প্রোক্লামেশন ইস্যুতে সরকারের তেমন কোনো দৃশ্যমান পদক্ষেপ নেই। সরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপও শুরু করেনি। আমরা সরকারের এই অনীহা ও ধীরগতির তীব্র নিন্দা জানাচ্ছি। সরকারের মন্থর গতি এবং নির্জীব মনোভাবের আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বিদ্যমান সংবিধানের ১০৬ অনুচ্ছেদের মতো আইনি বাধ্যবাধকতাহীন অনুচ্ছেদ এই সরকারের পূর্ণাঙ্গ বৈধতা ভিত্তিমূল হতে পারে না। সরকারকে মনে রাখতে হবে, খোদ তার নিজের বৈধতার স্বীকৃতির জন্যই অবিলম্বে জুলাই প্রোক্লেমেশন জারি করা দরকার। এ সময় জুলাই ২৪-এর আন্দোলনের সব অংশীজনের সঙ্গে আলোচনা করে দ্রুতই এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার দাবি জানান নেতারা। ১৫ তারিখের মধ্যে সরকার ভিজিবল অনেকগুলো উদ্যোগ নিতে পারত, সেটা সরকারের একটা ব্যর্থতার পরিচয় হয়েছে। কিন্তু সকলকে একসাথে আলোচনার টেবিলে, বাংলাদেশে এটা গত ৫৩ বছরের একটি পলিটিক্যাল কালচার, একসাথে বসা, একসাথে আলোচনা করা বা সিদ্ধান্ত নেওয়া, জাতির প্রশ্ন ঐক্যমত পোষণ করা, এগুলো বাংলাদেশের কালচারটা নষ্ট হয়ে গিয়েছে।
আমরাও সেই কালচার কিভাবে ফিরিয়ে আনা যায়, বর্তমান ছাত্র জনতা সরকার সে উদ্যোগটি নিয়েছে। এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে জুলাইয়ের ঘোষণাপত্রের ওপর সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৈঠক থেকে ঘোষণাপত্র প্রকাশের সুনির্দিষ্ট তারিখ জানানোর প্রত্যাশা ব্যক্ত করেন সংগঠন দুটির নেতারা। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশের প্রথম হিউম্যান মেটানিউমোভাইরাস HMPV-তে আক্রান্ত 30 বছর বয়সী নারী সঞ্জিদা আক্তার মারা গেছেন। বুধবার সন্ধ্যায় মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। চিকিৎসকরা জানিয়েছেন, সঞ্জিদা আক্তার শুধু HMPV ভাইরাসের কারণে মারা যাননি, স্থূলতা, নিউমোনিয়া ছাড়াও কিডনি সংক্রান্ত শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। আগামীতে যুক্তরাষ্ট্রে একটি বিপজ্জনক গোষ্ঠীর শাসন প্রতিষ্ঠিত হতে যাচ্ছে বলে সতর্ক করেছেন দেশটির বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। ওভাল অফিস থেকে তার পঞ্চম ও শেষ আনুষ্ঠানিক ভাষণে আমেরিকার জনগণের মৌলিক অধিকার ও স্বাধীনতা রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এ সময় ইসরায়েল হামাস যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির চুক্তিতে তার পররাষ্ট্রনীতির কৃতিত্ব তুলে ধরেন বাইডেন। ফারহিন ইসলাম টুম্পার রিপোর্ট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মেয়াদ শেষ হওয়ার 5 দিন আগে বুধবার সন্ধ্যায় ওভাল অফিস থেকে শেষ আনুষ্ঠানিক ভাষণ দেন। বাইডেন স্মরণ করেন কোভিড-19 এবং 2021 সালের 6 জানুয়ারি যুক্তরাষ্ট্রের সংসদ ভবন ক্যাপিটলে ট্রাম্প সমর্থকদের হামলার ঘটনার মধ্যে কিভাবে তার প্রশাসন যাত্রা শুরু করেছিল। অভিযোগ করেন ট্রাম্প সমর্থকদের উদ্দেশ্য ছিল 2020 সালের ফলাফল পাল্টে দেয়া। 4 বছর আগে আমরা বিপদ আর সম্ভাবনার মাঝে দাঁড়িয়েছিলাম, কিন্তু আমরা আমেরিকান হিসেবে ঐক্যবদ্ধ হই এবং বিপদ পার হই। আমরা আরও শক্তিশালী, আরও সমৃদ্ধ এবং নিরাপদ হিসেবে আত্মপ্রকাশ করি। মার্কিনীদের মধ্যে ভুল তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে দাবি করে বাইডেন বলেন, এতে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হচ্ছে, সেই সাথে ক্ষমতার অপব্যবহারের সুযোগ তৈরি হবে। বিপুল সম্পদ, ক্ষমতা, প্রতিপত্তি ভিত্তিক শাসন ব্যবস্থা আমেরিকার গণতন্ত্রের জন্য হুমকি বলেও মন্তব্য করেন বিদায়ী প্রেসিডেন্ট। ভাষণে জলবায়ু পরিবর্তন নিয়েও কথা বলেন বাইডেন। ইসরায়েল এবং হামাস গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির চুক্তিতে সম্মত হওয়ার বিষয়ে বাইডেন তার পররাষ্ট্রনীতির প্রশংসা করেন। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় ওই চুক্তির জন্য কৃতিত্ব দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। এটা সম্ভব করার পেছনে কারণ শুধু এই না যে হামাস চরম চাপের মধ্যে ছিল এবং লেবাননে যুদ্ধবিরতি আর ইরান ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে আঞ্চলিক প্রেক্ষাপট পাল্টে গেছে। এর পেছনে আমেরিকার লেগে থাকা এবং প্রচণ্ড পরিশ্রমী কূটনীতিরও অবদান রয়েছে। জরিপ সংস্থা গ্যালাপ অনুযায়ী বাইডেন তার মেয়াদ শেষ করছেন 39% ইতিবাচক রেটিং নিয়ে। ফারহিন ইসলাম টুম্পা, এটিএন বাংলা।